আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অডিয়েন্স এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, প্রত্যেককে জানাই ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করছি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় ২, অনুশীলনী ২.২ এর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার সম্পর্কিত দুটি গুরুত্বপূর্ণ সৃজনশীল অঙ্ক নিয়ে। যে অঙ্ক দুইটি আপনাদের বইয়ে আছে, একটা হলো 13 নাম্বার, আরেকটা হলো 14 নাম্বার। আমার কাছে মনে হয়েছে এই দুইটা অঙ্ক খুব গুরুত্বপূর্ণ। এই দুইটা অঙ্ক দিয়ে আমি আমার অডিয়েন্সদেরকে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার অঙ্কগুলো সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা দিতে পারবো, যাতে ওনারা পরীক্ষায় ভালো একটা আনসার করতে পারে উক্ত অধ্যায়ের উপর। উক্ত অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য আমরা জানি অবশ্যই সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে। আর আমি আশা করব আমার অডিয়েন্স যারা আছেন প্রত্যেকে যেন ক্লাসটি দেখার সাথে সাথে খাতা, কলম, ক্যালকুলেটর এগুলো নিয়ে বসেন, যাতে আমার সাথে সাথে চর্চা করেন। সাথে সাথে যদি চর্চা করেন, বিষয়টা আপনার কাছে খুব ইজি লাগবে। আর উক্ত অধ্যায়ের উপর কিছু মৌলিক বিষয় নিয়ে আমার আগে থেকে একটা ভিডিও আপলোড করা আছে, আপনারা সেটিও দেখে নেবেন। সেটি দেখলে আপনি উক্ত অধ্যায়ের যে সূত্রগুলো আছে, সূত্রগুলো সম্পর্কে একটি বিস্তারিত ধারণা পাবেন। সূত্র ছাড়া আসলে উক্ত অধ্যায়ের অঙ্কগুলো করা বেশ কঠিন মনে হবে আপনার জন্য। 13 নাম্বার, একই হার চক্রবৃদ্ধি মুনাফার কোনো মূলধন 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হলো 19,500 টাকা ও 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হলো 20,280 টাকা। একই ধরনের একটা অঙ্ক আমি এর আগের ক্লাসে করিয়ে দিয়েছি। আপনারা সেটা করার পর এটা যদি করেন, আপনার কাছে বিষয়টা আরো সহজ লাগবে। ক নাম্বার, মুনাফা নির্ণয়ের সূত্রটি লিখো। এখানে মুনাফা নির্ণয় দুই ভাবে করা যায়, একটি হলো সরল মুনাফা, আরেকটি হলো চক্রবৃদ্ধি মুনাফা। যেহেতু আমাকে নির্দিষ্ট কোনো সূত্র ধরে দেয় নাই, সেহেতু আমি উভয় সূত্রই লিখবো এখানে। সরল মুনাফা সমান I equal to PRN। সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা সূত্র হলো I equal to PRN, যেখানে P মানে হলো আসল, R মানে হলো রেট অফ ইন্টারেস্ট, N মানে হলো সময়। ঠিক একইভাবে চক্রবৃদ্ধি মুনাফা সমান চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হলো C মাইনাস P, যেখানে C মানে হলো চক্রবৃদ্ধি মূলধন, C মানে চক্রবৃদ্ধি মূলধন, আর চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হলো P ইন্টু 1 প্লাস R হোল টু দি পাওয়ার N মাইনাস P। এখানে C এর মান হলো P ইন্টু 1 প্লাস R হোল টু দি পাওয়ার N আর মাইনাস P, এখান থেকে দেখে দেখে বসিয়েছি। আরো বড় করার যদি প্রয়োজন বলে মনে করেন আপনি, সেক্ষেত্রে P মানে কি, R মানে কি, N মানে কি, C মানে কি, সেগুলো বিস্তারিত লিখে দিবেন। হ্যাঁ, আমি এতটুকুই করিয়ে দিয়েছি, এতটুকু করলেও আপনি 2 নাম্বার পাবেন। খ নাম্বার, মূলধন নির্ণয় করো। তাহলে এখানে আমি লিখতে পারি, আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনের একটা সূত্র আছে, সেই সূত্রটা আমাকে এখানে ব্যবহার করতে হবে। আমরা জানি 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন C ইকুয়াল টু P ইন্টু 1 প্লাস R হোল টু দি পাওয়ার N। N এর মান হলো 1, যেহেতু এখানে চক্রবৃদ্ধি মূলধন হলো কয় বছরের? 1 বছরের। আবার 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন আছে। 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, তাও একই সূত্র হবে, শুধুমাত্র একের জায়গায় কত হবে? 2 হবে, কেননা এখানে বছরটা হলো কয় বছর? 2 বছর। এখন চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হলো এটা, আর এখানে চক্রবৃদ্ধি মূলধন হলো কত টাকা? 19,500 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হলো নিচেরটা, আর সেখানে চক্রবৃদ্ধি মূলধন হলো 20,280। আগের বারের মতোই আমি এখানে সমীকরণ তৈরি করে মানটা নির্ণয় করব। প্রথম শর্ত মতে P ইন্টু 1 প্লাস R ইকুয়াল টু 19,500।
এখানে আমি একটা লিখি নাই, কেননা ফার এক টাকা মানেই 1 প্লাস আর হলো একটা, যদি না লিখি তাও 1 প্লাস আর মানে হলো একটাই। দ্বিতীয় শর্ত মতে পি ইন্টু 1 প্লাস আর হোল স্কয়ার ইকুয়াল টু 20,280। এটা হলো সমীকরণ 2। হ্যাঁ, এখন আমি সমীকরণ 2টা যেহেতু বড়, একটা ছোট, সেজন্য আমি সমীকরণ 2 কে 1 দ্বারা ভাগ করব। সমীকরণ 2 কে যেহেতু ভাগ করব, 2 এর বাম পাশটা উপরে থাকবে, 2 এর বাম পাশ হলো পি ইন্টু 1 প্লাস আর হোল স্কয়ার। নিচেরটা দ্বারা ভাগ করব, পি ইন্টু 1 প্লাস আর ইকুয়াল টু, ঠিক একইভাবে 20,280 উপরে থাকবে, 19,500 নিচে থাকবে। এখন পি আর পি কাটা, 1 প্লাস আর হোল স্কয়ার মানে 1 প্লাস আর হলো 2টা, নিচে আছে একটা, একটার সাথে যদি 2টা কাটাকাটি করি অর্থাৎ ভাগ করি, আর তাকে একটা 1 প্লাস আর 1 প্লাস আর। এই অঙ্কগুলো যেহেতু ক্লাস 8-এর একটা অঙ্ক, ক্লাস 8-এর শিক্ষার্থীরা বয়সে ছোট হয়, ওদের ক্রিয়েটিভিটি আসলে বড়দের মতো থাকে না, যার কারণে হয়তো অনেকের অঙ্কগুলো বুঝতে একটু সময় লাগবে, কষ্ট হবে। সেজন্য আমি পরামর্শ দিব অঙ্কগুলো যাতে বারবার করে করা হয়, দরকার হলে প্রয়োজনে ভিডিও দেখে দেখে বারবার করা হয়, তাহলে অঙ্কগুলো আস্তে আস্তে একটা সময় গিয়ে সহজ লাগবে। আর 19,500 দিয়ে যদি 20,280-কে ভাগ করেন, সেক্ষেত্রে ভাগফল হবে 1.04, 1.04, বা আর কে রাখলাম ইকুয়াল টু 1.04, এককে নিয়ে যাব, প্লাস ছিল বিপরীত পাশে গেলে মাইনাস, সুতরাং আর ইকুয়াল টু বিয়োগ করলে তাকে 0.04, 0.04, বা যদি মুনাফার হার বের করেন তাহলে 100 দ্বারা গুণ করতে হবে, 100 দ্বারা গুণ করলে হয় 4%। আমাকে এখানে মূলধন নির্ণয় করতে বলেছে, সেজন্য আমি 100 দ্বারা গুণ করব না। আমি আর এর মান পেয়ে গেছি, আর এর মান সমীকরণ 1 অথবা 2-এ বসাইলে আমি ফির মান পেয়ে যাব। আর এর মান সমীকরণ 1 নং-এ বসিয়ে পাই আর এর মান সমীকরণ 1 নং-এ বসাই, সমীকরণ 1 ছিল এটা, পি ইন্টু 1 প্লাস আর ইকুয়াল টু 19,500। এখন আমি পি লিখলাম 1 প্লাস আর, আর এর মান হলো 0.04, 1 যোগ 0.04 ইকুয়াল টু 19,500 লিখে দিলাম, বা পি এটা আর এটা যোগ করলে হয় 1.04, 1.04 ইকুয়াল টু 19,500। এবার ফি কে রেখে 1.04 কে নিয়ে যাব, এটা এখানে গুণ ছিল, বিপরীত পাশে গেলে ভাগ, ভাগ মানে হলো নিচে, অর্থাৎ 1.04 নিচে হবে। এখন আমাকে 19,500-কে 1.04 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে পাওয়া যায় 18,750 টাকা, 18,750। তাহলে ফি মানে আসল অর্থাৎ মূলধন, সুতরাং নিম্ন মূলধন হবে 18,750 টাকা। এটাই হবে এই অঙ্কের জন্য, অর্থাৎ খ নাম্বারের জন্য সমাধান। এখন গ নাম্বার, একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছর পর, একই হারে মানে ওই যে 0.04 ছিল সে হারে 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তাহলে সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফা যাই বের করি না, আমার মান দরকার, ফির মান দরকার, আর এর মান দরকার, এন এর মান দরকার। তাহলে আমি লিখতে পারি গ নাম্বারে ক হতে প্রাপ্ত আসল ফি ইকুয়াল টু 18,750।
মুনাফার হার আর ইকুয়াল টু, মুনাফার হার ছিল 0.04, এটাকে 100 দ্বারাই ভাগ করে 0.04 করা হয়েছে, সেজন্য নতুন করে আর 100 দ্বারা ভাগ করার প্রয়োজন নাই। আর এটা পার্সেন্ট নিচে ছিল না, এটা ছিল সরাসরি মান 0.04, সেজন্য আমি আর এটাকে 100 দ্বারা ভাগ করছি না। সময় ইকুয়াল টু, সময় ছিল কয় বছর? 3 বছর। সুতরাং সরল মুনাফা I equal to PRN, PRN। তাহলে পির একটা মান আছে, পির মান হলো 18,750, আর একটা মান আছে, আর মান হলো 0.04, এন এর একটা মান আছে, এন এর মান হলো 3। এখন আমাকে এই তিনটা গুণ করতে হবে। গুণ করলে পাওয়া যায় 2,250 টাকা, 2,250 টাকা। অর্থাৎ উক্ত মূলধনের 3 বছরের সরল মুনাফা হলো 2,250 টাকা। এখন আমাকে চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে। আবার চক্রবৃদ্ধি মুনাফা সমান সি মাইনাস পি, সির মান হলো পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন মাইনাস পি। এখানে পিটা আমি কমন নিব, উভয় রাশিতে যেহেতু ফি আছে, ফিটা যদি কমন নিই, এখানে থাকে 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন, 1 প্লাস আর, আর একটা মান আছে না, আর মান কত আছে? 0.04। এন, এন মানে হলো সময়, সময় হলো 3 বছর, 3 মাইনাস ফি, ফি যেহেতু আমি নিয়ে ফেলছি, ফি দ্বারা ভাগ করলে এখানে থাকে আর 1। অর্থাৎ একই লাইনে আমি দুইটা কাজ করছি, একটা হলো মান বসিয়েছি আর একটা হলো কমন নিয়েছি। ইকুয়াল টু 1 প্লাস 0.04 যোগ করলে হয় 1.04, 1.04। এবার সেটাকে আবার কিউব করতে হবে, -1, এখানেও সেকেন্ড ব্র্যাকেট। এখন আমাকে যেটা করতে হবে, 1.04 কে ঘন করতে হবে, ঘন করে 1 বিয়োগ করবেন, বিয়োগ করলে মান যা পাবেন সেটার সাথে 18,750 যদি গুণ করা হয়, সেক্ষেত্রে মান পাওয়া যায় 2,341। অর্থাৎ 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা হবে 2,341, আর এখানে সরল মুনাফা আছে 2,250। আমাকে এখন পার্থক্য বের করতে হবে। পার্থক্য বের করার জন্য আমি চক্রবৃদ্ধি মুনাফা থেকে সরল মুনাফাটা কি করব? বিয়োগ করব। সুতরাং সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 2,341 বিয়োগ 2,250। এখন আপনি যদি বিয়োগ করেন সেটা হবে 91 টাকা। উত্তর 91 টাকা। এই হলো গ নাম্বার অঙ্কটির সমাধান। এখন আমরা শুরু করব 14 নাম্বার। শিপ্রা বড়ুয়া কোনো ব্যাংকে 3,000 টাকা জমা রেখে যে অর্থটা জমা রাখা হয়েছে সেটা হলো আসল। 2 বছর পর মুনাফা সহ, অর্থাৎ আসল আর মুনাফা দুইটা মিলে পাওয়া যায় 3,600 টাকা। ক নাম্বার, সরল মুনাফার হার নির্ণয় করো। সরল মুনাফার হার, সরল মুনাফার হারকে আর ধরা হয়। আর এর মানটা বের করার জন্য আমার কাছে আই এর মান লাগবে, পি এর মান লাগবে, এন এর মান লাগবে। দেখা যাক, আমি যদি আর এর মানটা বের করতে যাই, আই পি এন লাগছে, তাহলে এখানে আমার আই এর মান আছে? আই এর মান নাই, যেহেতু এখানে মুনাফা নাই। এখানে মুনাফা আর আসল দুইটাই মিলেই আছে। ফির মান, ফি মানে হলো আসল, আসল হলো 3,000 টাকা পেয়েছি। এন, এন মানে হলো সময়, সময় হলো 2 বছর। কিন্তু দেখা যাচ্ছে এখানে আই এর মান নাই। যেহেতু আমার কাছে আই এর মান নাই, সেহেতু আমাকে আগে মুনাফা অর্থাৎ আই বের করতে হবে। তাহলে মুনাফা আই কিভাবে বের করতে পারবো? মুনাফা আসল থেকে আমি আসলটা বাদ দিব। মুনাফা আসল থেকে যদি আসল বাদ দিই, তাহলে আমি কি পাবো? মুনাফা পেয়ে যাব। আমরা জানি মুনাফা আই ইকুয়াল টু মুনাফা আসল মাইনাস আসল, মুনাফা আসল মাইনাস আসল, এটাও কিন্তু আই এর সূত্র। এখানে মুনাফা আসল মানে হলো 3,600 টাকা,
৩৬০০ মাইনাস আসল, আসল মানে হলো কত ৩০০০ টাকা, ইকুয়াল টু বিয়োগ করলে হয় ৬০০ টাকা, ৬০০ টাকা। আমি এখন মুনাফা পেয়ে গেছি, তাহলে আমার কাছে আসলও আছে, সময় আছে, আমি মুনাফার হার বের করতে পারবো, অর্থাৎ আর এর মান বের করতে পারবো। সুতরাং মুনাফার হার আর ইকুয়াল টু I/PN। এগুলো হলো প্রত্যেকটা এক একটা সূত্র, এরকম সূত্রের একটা ক্লাস আমার আগে থেকে আপলোড করা আছে, আপনারা সূত্র ক্লাসগুলো আয়ত্ত করে তারপর অঙ্কগুলো করতে আসবেন, তাহলে বিষয়টা আপনার কাছে সহজ লাগবে। আই মানে হলো মুনাফা, মুনাফা হলো ৬০০ টাকা, পি মানে হলো আসল, আসল মানে হলো এখানে ৩০০০ টাকা, এন মানে হলো সময়, সময় এখানে ২ বছর, সময় ২ বছর। মুনাফার হার নির্ণয়ের সময় ১০০ দ্বারা এখানে গুণ করে দিবেন, তাহলে অঙ্কটা সহজে মিলে যাবে, না হলে পরবর্তীতে হলেও ১০০ দ্বারা গুণ করতে হবে। এখন ক্যালকুলেটর ব্যবহার করেন, ৬০০ এর সাথে ১০০ গুণ করবেন, এরপর ৩০০০ এবং ২ দ্বারা ভাগ করবেন। যদি কাটাকাটি করেন, শূন্য দুইটা কাটা, শূন্য এদিকে একটা কাটা, এদিকে একটা কাটা, ৩ দিয়ে ৬কে কাটলে ২ বার, আবার ২ দিয়ে ২কে কাটি দিলাম, তাহলে আর কত থাকে ১০। আপনি এভাবে কাটাকাটি করেও অঙ্কটা সমাধান বের করতে পারবেন, অথবা সহজ উপায়ে ক্যালকুলেটর ব্যবহার করে অঙ্কটা আপনি সমাধান করতে পারবেন। তাহলে মুনাফার হার কত পার্সেন্ট? 10%। সুতরাং নির্ণয় মুনাফার হার 10%। খ নাম্বার, আরো ৩ বছর পর মুনাফা আসল কত হবে? আরো ৩ বছর পর আমরা তো জানি এখানে মুনাফার হার আছে 10%, আর সময় হলো কয় বছর? 2 বছর, কিন্তু বলতেছে না 2 বছর না, আরো 3 বছর পর, অর্থাৎ মোট হয় কত বছর? 5 বছর। এখানে আসল পি ইকুয়াল টু ৩০০০ টাকা, আসল ঠিক থাকবে ৩০০০। মুনাফার হার আর ইকুয়াল টু, আর মানে কত পার্সেন্ট? এখানে 10%, তাহলে 10% লিখলাম। এটাকে আমাকে ১০০ দ্বারা ভাগ করতে হবে, যেহেতু শতকরায় আছে, 10কে যদি ১০০ দ্বারা ভাগ করা হয় তাহলে সেই ক্ষেত্রে পাওয়া যায় 0.1। 0.1। সময়, সময় n ইকুয়াল টু, আগে ছিল 2 বছর, নতুন করে আরো যোগ হয়ে যায় কত বছর? 3 বছর, সমান 5 বছর। এবার আপনি মুনাফা আসল বের করবেন। প্রথমে আমি মুনাফা বের করছি, সুতরাং মুনাফা I ইকুয়াল টু PRN। PRN, যেখানে ফি মানে হলো ৩০০০ টাকা, আর মানে হলো 0.1, এন মানে হলো সময়, সময় হলো 5 বছর। এখন আপনি যদি তিনটা গুণ করেন সেক্ষেত্রে পাবেন ১৫০০ টাকা। এই ১৫০০ টাকাটা হলো কিন্তু মুনাফা। আমাকে বের করতে হবে মুনাফা আসল, অর্থাৎ মুনাফার সাথে আসল যোগ করতে হবে। আমার আসল ছিল ৩০০০ টাকা, মুনাফা ছিল ১৫০০ টাকা, তাহলে দুটোটার যোগফলই হবে মুনাফা আসল। সুতরাং মুনাফা আসল, আসলের সাথে মুনাফা যোগ করব, মুনাফা হলো ১৫০০, সমান যোগ করলে হয় ৪৫০০ টাকা। উত্তর ৪৫০০ টাকা। এটাই হলো আপনার খ নাম্বারের সমাধান। গ নাম্বারটা হলো ৩০০০ টাকা একই হারে চক্রবৃদ্ধি মুনাফায় 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হতো? ৩০০০ টাকা আসল একই হারে, একই হারে মানে মুনাফার হার আগে যত ছিল, চক্রবৃদ্ধি মুনাফায় 2 বছর পর। তাহলে এতক্ষণ যা করে আসছি সেগুলো হলো সরল মুনাফা, এখন করতে হবে চক্রবৃদ্ধি মুনাফায়, আর সময় হলো কয় বছর? 2 বছর। এখানে আসল পি ইকুয়াল টু ৩০০০ টাকা, মুনাফার হার আর ইকুয়াল টু 0.01, অর্থাৎ আমি 10% লিখে আবার 100 দ্বারা ভাগ করে নাই আর কি, একেবারে 0.1 লিখে ফেলছি। সময়
n ইকুয়াল টু সময় হলো কত বছর? 2 বছর। চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা লিখতে হবে। সুতরাং চক্রবৃদ্ধি মূলধন সমান চক্রবৃদ্ধি মূলধনকে সি ধরা হয়, সূত্র হলো পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n। মনে রাখবেন চক্রবৃদ্ধি মূলধনের মধ্যে মূলধনও আছে আবার মুনাফাও আছে। তাহলে ফি মানে হলো আমার 3000 টাকা ইন্টু 1 প্লাস আর মানে হলো 0.1 n মানে হলো সময় 2 বছর। দুইটা বসাই দিলাম, দুইটা উপরে করে ছোট করে লিখবে। 3000 বসিয়ে দিলাম, একের সাথে 0.1 যোগ করলে হয় 1.1, আবার হোল স্কয়ার আছে, হোল স্কয়ারটা বসালাম। 3000 1.1 হোল স্কয়ারে হয় 1.221। এখন 1.221 এর সাথে 3000টা গুণ করতে হবে। তাহলে 3000 গুণ করলে হয় 3630 টাকা। অর্থাৎ 2 বছর পর উক্ত টাকার চক্রবৃদ্ধি মূলধন হবে 3630 টাকা। সুতরাং নির্ণেয় চক্রবৃদ্ধি মূলধন 3630 টাকা। এভাবে আপনি অধ্যায় 2 অনুসারে 2.1 এবং 2.2 এর সৃজনশীলগুলোর সমাধান করবেন। পরবর্তীতে আমার চ্যানেলে উক্ত অধ্যায়ের উপর আরো প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সৃজনশীল এবং বহু নির্বাচনী প্রশ্ন সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার এই চ্যানেলটিতে অষ্টম শ্রেণী ছাড়াও নবম, দশম শ্রেণী এবং সপ্তম শ্রেণীরও প্রয়োজনীয় অঙ্কগুলো করিয়ে দেওয়া আছে। যদি কারো প্রয়োজন হয় সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আজকের ক্লাসটা এতটুকুই থাকবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।